কর ফাঁকি রোধ, অবৈধ সিগারেটের ব্যবসা সহ চোরাচালান বন্ধে কঠোর হচ্ছে সরকার। এই লক্ষ্যে ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে আসছে কঠোর বিধিমালা। আধুনিক ও প্রযুক্তি নির্ভর এই সংস্কার সিগারেট উৎপাদন ও বিপণনকারীদের নিয়ন্ত্রণ, পর্যবেক্ষণ ও অবৈধ বাণিজ্য প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে। বাজেট নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন অর্থনীতিবিদ আবু ইউসুফ। জনাব আবু ইউসুফ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। আগামীকাল তো বর্তমান সরকারের প্রথম বাজেট ঘোষণা হতে যাচ্ছে এবং অর্থমন্ত্রী সেটি ঘোষণা করবেন। শুরুতেই জানতে চাই যে এবারের বাজেটে অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপের চ্যালেঞ্জ কতটুকু আসলে মোকাবেলা করা সম্ভব হবে বলে আপনার মনে হচ্ছে? জি, ধন্যবাদ। যেহেতু বর্তমান সরকারের এটি হচ্ছে প্রথম বাজেট এবং সরকারের নির্বাচনী যে ইশতেহার ছিল তার একটা প্রতিফলন নিশ্চয়ই এই বাজেটের মধ্যে থাকবে। মোটামুটি আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি, একটা বড় আকারের বাজেট যাচ্ছে। আমার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটা বাজেট দেয়া হচ্ছে। আমাদের অর্থনীতির যে আকার, সেই হিসাবে বাজেটের আকার ঠিক আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের রেভিনিউ মোবিলাইজেশনের, অর্থাৎ সরকারের যে আয়, এই আয়টা যদি সেভাবে না বাড়ে তাহলে কিন্তু এটি ডেফিসিট, বাজেটটা ডেফিসিট অনেক বেশি হয়ে যাবে। যত বেশি ডেফিসিট হবে তত বেশি ব্যাংক বরোয়িং বা এক্সটার্নাল ফাইন্যান্সিং অর্থাৎ পাবলিক ডেট কিন্তু বাড়ার একটা ঝুঁকি থাকবে। আর ব্যাংক বরোয়িং বাড়লে প্রাইভেট ইনভেস্টমেন্ট যেটি আছে সেখানে বেসরকারি ঋণ প্রবাহে এক ধরনের ব্যাঘাত ঘটবে। তো সেই জন্য এই চ্যালেঞ্জটা হচ্ছে আসলে সরকারের আয়টা কিভাবে বাড়ানো যায়। তো সেই অনুযায়ী যদি কাজ করা যায়, আমরা জানি যে এনবিআরকে ৬,০৪,০০০ কোটি টাকার একটা লক্ষ্যমাত্রা দেয়া হতে পারে, যেটি আমরা ইন্ডিকেশন দেখেছি। তো এমনিতেই এই বছর কিন্তু এনবিআর প্রায় ১,০০,০০০ কোটি টাকার মতো এর কাছাকাছি একটু ঘাটতিতে আছে। এখন আরেকটা লক্ষ্যমাত্রা যখন দেয়া হচ্ছে, তো এনবিআর চেষ্টা করবে, কিন্তু এর জন্য যে রিফর্মটা দরকার, অর্থাৎ রেভিনিউ মোবিলাইজেশনের জন্য যে রিফর্ম দরকার, ফিসক্যাল স্পেস বাড়ানোর জন্য, সেই রিফর্মটার জন্য কিন্তু আবার বিনিয়োগ করতে হবে। আপনি যদি ডিজিটাল সিস্টেম করেন, ভ্যাট যেটি লস হচ্ছে জনগণ দিচ্ছে, সরকারের কোষাগারে যাচ্ছে না, সেখানে যদি আপনি সর্বস্তরে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বসান, তারপরে আপনি যদি ক্যাশলেস ট্রানজ্যাকশনের দিকে যান, এগুলোর কিন্তু একটা বিনিয়োগ আছে। তো সেখানেও কিন্তু আপনার বিনিয়োগ করতে হবে, বড় ধরনের কিন্তু একটা সংস্কার করতে হবে। তো সেই সংস্কারের উপরেই ডিপেন্ড করবে যে আসলে কতটুকু এই যে ব্যয়ের বিশাল আকারের যে বাজেট হচ্ছে, সেই বাজেটটা কতটুকু বাস্তবায়ন হবে। তো আশা করি নিশ্চয়ই এই বাজেটে তার একটা রিফ্লেকশন, যেহেতু সরকার কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলো একটা প্রায়োরিটির মধ্যে থাকবে। বিশেষ করে আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যেটি আছে, সেখানে প্রায় ১,৪৫,০০০ কোটি টাকার একটা বাজেট এখানে অ্যালোকেশন থাকতে পারে। এখন এই ১,৪৫,০০০ কোটি টাকা, যেটা এর আগে ছিল ১,০০,০০০ হয়তো ১৬-১৭,০০০ কোটি টাকার মতো, এই যে বাড়তি ব্যয়, আমরা যেহেতু সরকারের উপর একটা ব্যয়ের চাপ আছে, ৯৫টা যে প্রোগ্রাম আছে সামাজিক, বর্তমান যে প্রোগ্রামগুলো আছে, এগুলোকে কিছু কনসলিডেট করে কোথাও ওভারল্যাপিং আছে কিনা এটার একটা হোমওয়ার্ক করা দরকার, এটার একটা বড় ধরনের এক্সারসাইজ করা দরকার। সেখান থেকে কিছু প্রোগ্রাম যদি কাটছাট করে এক সাশ্রয় করে ফ্যামিলি কার্ডের মতো প্রোগ্রামগুলো বাস্তবায়ন যদি করা যায়, আমার মনে হয় সরকারের উপর একটা ব্যয়ের চাপটাও কিন্তু কমবে। আর আপনি ইনফ্লেশন বিভিন্ন ক্ষেত্রেই আসলে এখানে তুলে ধরেছেন। সেক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই, এই নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যেও বাড়ানো হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন। যদি এই বেতন যদি বাড়ানোই হয়, সেক্ষেত্রে এর ফলে কি নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষের উপর নতুন করে কোনো চাপ বাড়াবে কিনা? দেখুন, যেহেতু ২০১৫ সালে সর্বশেষ পে স্কেল ছিল, তাহলে এই ১১ বছর পরে এটি একটি প্রত্যাশা থাকতেই পারে। যারা সরকারি চাকরিজীবী করেন বা রাজস্বের উপর যারা ডিপেন্ডেন্ট, সেখানে কিন্তু একটা প্রত্যাশা থাকতে পারে। আমার যতটুকু মনে পড়ে, এক ধরনের তখন কিন্তু একটা সিদ্ধান্ত ছিল যে আসলে নতুন পে কমিশন না করে প্রত্যেক বছর যদি ইনফ্লেশন অ্যাডজাস্টেড এরকম একটা মেকানিজম যদি তৈরি করা যায়, তাহলে কিন্তু এই যে একবারে যে চাপটা পড়ছে, সেই চাপটা কিন্তু পড়তো না। কিন্তু যারা এই সরকারি কর্মকর্তা কর্মচারী,
তাদের যে বেতন বাড়ানো 11 বছরে, সেটা কিন্তু প্রত্যাশা স্বাভাবিকভাবে ইনফ্লেশন যেহেতু হচ্ছে প্রত্যেক বছর, তাদের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। তো সেটি একটা ভালো সিদ্ধান্ত, যেটি দেখলাম এটি 3 ভাগে বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। হয়তো প্রথম বছর, তারপরে দ্বিতীয় বছর, তৃতীয় বছর, এইভাবে বাস্তবায়ন করতে। এখন এটি যতই ঝুঁকি থাকলেও তারপরেও তো মানে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের বিবেচনাটাও তো দেখতে হবে। তাদের যে কস্ট অফ লিভিংটা বেড়ে যাচ্ছে, সেই জায়গাটাও দেখতে হবে। তো সবকিছু মিলে আমি তো মনে করি যে এটি প্রত্যাশিতই ছিল, এই ধরনের একটি বেতন স্কেল। জনাব আবু ইউসুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।